আলোচ্য বিষয় নবম শ্রেণীর 50 নম্বরের বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটি তোমাদের নভেম্বর মাসে দেওয়া হবে। এবং এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তোমাদের এর আগে যত মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়েছে সেখান থেকে প্রশ্ন তুলে তুলে তৈরি করা হয়েছে। এর আগে তোমাদের জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে 50 নম্বরের। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো প্রথমে যে এমসিকিউগুলো আছে ঠিক উত্তরটি বেছে লেখো। তার উত্তরগুলো আমরা দেখে নিই। ঈশান কোনটা হবে? ঈশান হলো উত্তর পূর্ব কোণ, অর্থাৎ ক উত্তর পূর্ব কোণ হচ্ছে ঈশান। আজ আমার সংসার চলবে কিভাবে? প্রশ্নটি করেছে, উত্তর হবে ধীবর। বন্ধুগণ হাসবেন না, এ কথা বলেছেন ক ইলিয়াস। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল, উত্তর হয়েছে 10 টাকা। নোংর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো সাদা মেঘ কালো পাহাড়। প্রজা চমকিত, অন্য কালার আমি ইউজ করছি। প্রজা চমকিত কেন? তো এর উত্তরে তোমরা লিখবে, উদ্ধৃতাংশটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে সংগৃহীত হয়েছে, যেটি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের অন্তর্গত। বিধ্বংসী ঝড় বৃষ্টির তাণ্ডবে কলিঙ্গ দেশের সমগ্র প্রকৃতি ধুলোয় ঢেকে যায় এবং শস্য ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় প্রজা চমকিত হয়। 2.1 প্রশ্ন হয়ে গেল। এবার চলে আসছি 2.2-এ। ধীবর বৃত্তান্ত নাট্যাংশের ধীবরের বাড়ি কোথায়? তো এর উত্তরে তোমরা লিখবে, মহাকবি কালিদাসের রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে আলোচ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি সংগৃহীত হয়েছে। ধীবর শক্রাবতারে, অর্থাৎ শক্রাবতারে তার বাড়ি। ধীবর শক্রাবতারে থাকে, অর্থাৎ শক্রাবতারে তার বাড়ি। 2 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেল। 3 নম্বর দেখো, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা এ কথা বলতো? তো এর উত্তরে তোমরা লিখবে, উদ্ধৃত বাক্যটি লিও টলস্টয়ের লেখা ইলিয়াস নামক গল্প থেকে সংগৃহীত হয়েছে। ইলিয়াসকে ভাগ্যবান বলতো ইলিয়াসের প্রতিবেশীরা। এবার দেখো 4 নম্বর, মনে এলো মাস্টারমশাইয়ের কথা, কখন এমনটা ঘটেছে? উত্তর লিখবে, উদ্ধৃত অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে সংগৃহীত হয়েছে। কতকের মনে মাস্টারমশাইয়ের কথা এসেছিল যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার ফরমাস এসেছিল। 5 নম্বর, বিরামহীন এই দাঁড়টানা, কবি দাঁড়টানাকে বিরামহীন বলেছেন কেন? আলোচ্য অংশটি মিতভাষী কবি অজিত দত্তের লেখা সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নোঙর কবিতা থেকে সংগৃহীত হয়েছে। কবি বিরামহীন দাঁড় টেনে নৌকাটিকে উদ্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চান। তটের কিনারে নোঙরের কাছিতে বাঁধা পড়েছে নৌকাটি। দূর দেশে যাওয়ার অদম্য ইচ্ছে ব্যাকুল কবির মন মানতে চায় না। অসংখ্য বন্ধনময় অবস্থাকে অতিক্রম করে কবির ভাবনা অজানা লোকে পৌঁছাতে চায়, তাই বৃথা প্রচেষ্টা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলেছেন। এবার চলে আসছি 2.6 প্রশ্নে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? দেখো তোমাদের এই প্রশ্নটা দেখে নাও। 2.6 প্রশ্ন, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? এর উত্তরটা দেখে নিই আমরা। নব নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী জানিয়েছেন, হিন্দি সাহিত্যের বেশ কিছু সাহিত্যিক হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি, ইংরেজি প্রভৃতি বিদেশি ভাষার প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন। এবার চলে আসছে 2.7, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? এর উত্তরে তোমরা লিখবে, আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, স্বরের বন, চাঁদা, সরপুটি মাছেদের মৃদু আষ্টে ঘ্রাণ, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এই সমস্ত কিছুর মাঝেই বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। 2.8, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্রলেখকের দৃঢ় বিশ্বাস কি? উত্তর লিখবে, পত্রলেখক স্বামী বিবেকানন্দের বিশ্বাস ছিল মিস নোবেলের মধ্যে রয়েছে শিক্ষা, পবিত্রতা, ভালোবাসা প্রভৃতি গুণ।
এই কারণে ভারতের নারী কল্যাণমুখী একাধিক কাজের ক্ষেত্রে তার বিরাট উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। বোঝা যাচ্ছে। এবার চলে আসি পরের প্রশ্নে 2.9। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? তো এর উত্তরে তোমরা লিখবে আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, উঠোনের লাউ মাচার চারপাশে দাঁড়ালে দেখা যাবে ছোট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। এবার চলে আসে তারপরের প্রশ্ন 2.10। তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? তোমরা উত্তর দিবে, উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্প অবলম্বনে আগন্তুক শ্রী রক্ষিণী কুমার রায় রাধারানীর থেকে তার বাড়ির ঠিকানা জানতে চাইলে রাধারানী জানিয়েছিল তার বাড়ি শ্রীরামপুরে। তারপরে দেখো, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, সেটি আছে কেন? তো উত্তর দিবে, এখানে কবি অজিত দত্ত তার নোঙর কবিতায় আমাদের শুনিয়েছেন এক ব্যর্থ সমুদ্র যাত্রা, যে যাত্রায় বেরিয়ে তিনি তটের কিনারে আটকে গেছেন। রূপকের অন্তরালে মধ্যবিত্তের গণ্ডিপথ জীবন থেকে মুক্ত হওয়ার কথা কে ব্যক্ত করেছেন। ব্যবসা বাণিজ্যের সঙ্গে লাভ লোকসানের বিষয়টি জড়িয়ে রয়েছে। জীবিকার জালে আটকে পড়েছে আমাদের জীবন। প্রাচীন ও মধ্যযুগের সওদাগর বাণিজ্যতে পাড়িত দূর দেশে। পণ্যের আমদানি রপ্তানির সঙ্গে সংস্কৃতির আদান প্রদান চলত। কবি সাধারণ সওদাগর নন, তাই তার চরিত্রে রয়েছে সাহিত্য সম্ভার। সেই স্বপ্ন কল্পনা সাহিত্য ভরা তরী নিয়ে কবি পাড়ি দিতে চান 7 সমুদ্র পাড়ে, দূর দূরান্তে ছড়িয়ে দিতে চান তার সৃষ্টিকে। তাই এখানে বাণিজ্য তরীর প্রসঙ্গ, এটা তৈরির হবে না, তরীর প্রসঙ্গ এসেছে। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উত্তর দিবে, উদ্ধৃতাংশটি সৈয়দ মুস্তাফা আলী রচিত নব নব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। সংস্কৃত ভাষার আত্মনির্ভরতার কারণ। ভাষাবিদ প্রাবন্ধিক দীর্ঘদিন বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্য দিয়ে লক্ষ্য করেছেন, নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বস্তুকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অহেতুক অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। সংস্কৃত ভাষা একমাত্র নিজস্ব ধাতু শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করার ক্ষমতা রাখে। পুরাতন ধাতু শব্দ একটু অদল বদল করে সংস্কৃত ভাষা নতুন শব্দ তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্য প্রাবন্ধিকের মতে সংস্কৃত ভাষা স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। চলে আসছি পরের প্রশ্নে। আমি ঘাসে বসে থাকি, কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে? 1+2, প্রথমটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2। তো এর উত্তরে তোমরা লিখবে, জীবনানন্দ দাশের লেখা আকাশের 7টি তারা কবিতায় যখন আকাশের 7টি তারা ফুটে ওঠে তখন কবি ঘাসের ওপর বসে থাকেন। দিবসের অবসানে যখন সন্ধ্যা শান্ত রমণীয় হয়ে বাংলার বুকে নেমে আসে তখন কবি বুঝতে পারেন এক কেশবতী কন্যার আগমন বার্তা। সেই নারী যেন চুল দিয়ে জাম, কাঁঠাল, হিজলের বনে স্নেহ চুম্বন দেয়। তিনি টের পেয়ে যান নরম ধানের গন্ধ বা কলমির ঘ্রাণে পুকুরের জলে বা হাঁসের পালকে পল্লী বাংলার আসল রূপ লুকিয়ে আছে। 3.4 প্রশ্ন। নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। উদ্ধৃতাংশে নটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। এর উত্তরে তোমরা লিখবে, নটে গাছ মুড়ানোর প্রসঙ্গ বাংলার এক বিখ্যাত প্রবাদ থেকে গৃহীত, যার মানে গল্প সমাপ্ত হলো। কিন্তু কবি নটে গাছটি মুড়োয়নি কারণ কথা অনুযায়ী চিরায়ত সত্যের বাণী মাতৃভূমির প্রতি ফেলে আসা স্মৃতির কথা কোনোদিন ফুরায় না। কবি কল্পনার সাঁকোবে স্মৃতির হাত ধরে পৌঁছে যান গ্রাম জীবনের শৈশবের বেলাভূমিতে। ঘাসের গন্ধ গায়ে মাখা, আকাশের তারায় তারায় স্বপ্ন এঁকে রাখা, যন্ত্রণার আগুন না নেভা, দুঃখের বাসি না হয়ে যাওয়া, সূর্যের ওঠা ও নামা, এই সমস্ত কিছুই ফুরোয় না। নটে গাছ সেই কারণেই কবির কল্পনায় মুড়িয়ে যায়নি। নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় দেখিয়েছেন যে একদা মানুষ নিবিড় অনুরাগে ঘর বেঁধেছিল প্রকৃতির গ্রাম বাংলায়। পরবর্তীকালে গ্রাম সভ্যতার সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার আগ্রাসনে, কিন্তু প্রকৃতি সেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখে জীবন বয়ে চলে স্বচ্ছন্দ সহজ ছন্দে। আর শহরের ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে তার কাছে। নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা
শেষ হয় না। এবার চলে আসি 3.5-এ, আহারের সংস্থান রহিল না। রাধারানী তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো। এর মান হচ্ছে 3 নম্বর। এর উত্তরে তোমরা লিখবে, রাধারানী পাঠ্যাংশে দেখা যায় একজন জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে মামলায় রাধারানীর বিধবা মা হাইকোর্টে হেরে যায়। জ্ঞাতি ডিগ্রি বিক্রি করে তাদের পিতৃপুরুষের ভিটে থেকে উচ্ছেদ করে 10 লক্ষ টাকার সম্পত্তি দখল নেয়। খরচ এবং পাওনা শোধ করতে বাকি সব অর্থ চলে যায়। গয়না ইত্যাদি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে অ্যাপিল করলেও খাবারের জোগাড়ের অবস্থা তাদের আর থাকে না। 4.1, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল, তা কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। উত্তর দেবে, চণ্ডীমঙ্গলের সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত অভয়ামঙ্গল থেকে নেওয়া কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কলিঙ্গ দেশে প্রবল বৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কলিঙ্গ দেশে অবিরাম 7 দিনের বৃষ্টিপাতের সঙ্গে চলে ঝড়ের তাণ্ডব। সমগ্র দেশ জলে প্লাবিত হয়, শস্য ক্ষেতের বিপুল ক্ষতি হয়, বৃষ্টিতে প্রজাতির ঘর বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। প্রবল বর্ষণের সঙ্গেই অসংখ্য শিল পড়তে থাকে, ঘরের চাল ভেঙে যায়। দেবীচণ্ডীর আদেশে পবনপুত্র বীর হনুমান ধ্বংসলীলা চালান। তার দাপটে মঠ অট্টালিকা সব ভেঙে খান খান হয়ে যায়। দেবীর আদেশে নদ নদী কলিঙ্গ দেশের দিকে ধেয়ে আসে। বিরাট বিরাট ঢেউয়ের আঘাতে বাড়িঘর মাটিতে পড়ে যায়। জলে স্থলে একাকার হয়ে গিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সাপ আশ্রয় হারিয়ে ফেলে ভেসে বেড়ায়। কলিঙ্গ দেশের স্থলভূমি জলে পূর্ণ হয়। প্রজারা শঙ্কিত হয়ে পরিত্রাণ পাওয়ার জন্য ঋষি জৈমিনী স্মরণ করতে থাকে। ঘন কালো মেঘের আড়ালে সূর্য মুখ লুকায়। প্রজাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। 7 দিনের অবিরাম বৃষ্টিতে শঙ্কিত ও বিপদগ্রস্ত কলিঙ্গ দেশের প্রজাদের দুর্দশার চরমে ওঠে। তারপর দেখো 4.2, চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। উত্তর লিখবে, স্বামীজি চিঠিতে যে সমস্ত বিদেশি ও বিদেশিনীর নাম উল্লেখ করেছেন তাদের মধ্যে প্রথমেই তিনি তার শিষ্যা মিস নোবেলের কথা উল্লেখ করেছেন। তাকে তিনি চিঠিতে লিখেছেন, মিস মার্গারেট নোবেল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তারই আদর্শে ভারতের নারী সমাজের কল্যাণে জীবন উৎসর্গ করেন। কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেটির নাম নিবেদিতা বালিকা বিদ্যালয়। মিস হেনরিয়েটা মুলার স্বামীজিকে বেলুড় মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন। মিস মুলারের বাড়িতে স্বামীজি কিছুদিন অতিথি হিসাবে ছিলেন। মিস মুলার আজন্ম নেত্রী মনোভাবা সম্পন্ন। স্বামীজি বলেছেন যে তার কিছুটা রুক্ষ মেজাজ ও অস্থির চিত্র রয়েছে, তবে তিনি আবার সহৃদয় ও অমায়িক। মিসেস সেভিয়ার সম্পর্কে স্বামীজি খুব প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মিসেস সেভিয়ার খুবই স্নেহময়ী। তার স্বামী ক্যাপ্টেন J.J.H. সেভিয়ার, এই সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না, তবে এদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। স্বামীজির দুজন বন্ধু হলেন মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল। স্বামীজিকে নানান কাজে সাহায্য করেছেন ম্যাকলাউড, আর মিসেস বুল বেলুড় মঠ স্থাপনে অনেক অর্থ সাহায্য করেছেন। স্বামীজি তার একজন ইংরেজ ভক্ত মিস্টার স্টার্ডির কথা বলেছেন। তিনি স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে সাহায্য করেছিলেন। এবার 5 নম্বর প্রশ্ন, কভার্স যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কিভাবে সে প্রমাণ পেয়েছেন? এটার মান আছে 5। সত্যজিৎ রায় রচিত কভার্স গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি অর্নিথন যন্ত্রের মাধ্যমে 2 সপ্তাহের মধ্যে কভার্সের শিক্ষায় অভাবনীয় উন্নতি ঘটেছিল, আর তারপর থেকে সে নিজেকে অন্য কাকেদের থেকে আলাদা মনে করতে শুরু করে। একদিন দুপুরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। 3টে নাগাদ এক কান ফাটানো বাজ পড়ার শব্দ হলে প্রফেসর শঙ্কু জানলার কাছে গিয়ে দেখেন তার বাগানের বাইরে শিমুল গাছটি থেকে ধোঁয়া বেরাচ্ছে। বিকেলে বৃষ্টি থেমে গেলে বাইরের কাকেদের প্রচন্ড কোলাহল শোনা যায়। সে অঞ্চলের সব কাক ওই মরা গাছটির কাছে এসে কোলাহল করতে শুরু করে। প্রফেসর তার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালে সে ফিরে এসে জানায় যে ওই গাছটির নিচে একটি কাক মরে পড়ে আছে, তাই কাকেরা এত চেঁচাচ্ছে।
বোঝা যায় ওই বাজ পড়ার ফলেই কাকটির, এটা ঝাঁক নয়, এটা কাক হবে, কাকটির মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেখানে কাকেরা এসে জড়ো হয়েছে সেখানে কভার্স প্রফেসরের ঘর থেকে বেরানোর কোনো রকম আগ্রহ দেখায়নি। সে এক মনে তখন পেন্সিল দিয়ে প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা লিখছিল। এই ঘটনায় প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে কভার্স নিজেকে সাধারণ কাকেদের থেকে আলাদা করে রাখতে চায়। পরের প্রশ্ন দেখো, এবার ব্যাকরণগত প্রশ্ন। ধাত্ববয় প্রত্যয়ের একটি উদাহরণ দাও। চল, গমন করা, যোগ হর্ষই নিচ, তাহলে হচ্ছে চালি। মৌলিক শব্দ বলতে কি বোঝো? যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না, তাদের মৌলিক শব্দ বলে। যেমন মা, বাবা, এটা গোলাপ হবে, বই, হাত, আকাশ ইত্যাদি। নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? উত্তর লিখতে হবে। নবগঠিত শব্দকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। এগুলির মধ্যে কিছু হলো অবিমিশ্রিত শব্দ, যেমন অনিকেত, অতিরেক ইত্যাদি। আবার কিছু শব্দ ভিন্ন ভিন্ন ভাষার উপাদানের সংযোগে গঠিত, এগুলিকে মিশ্র শব্দ বা সংকর শব্দ বলে। যেমন হেড, এটা হচ্ছে ইংরেজি, পণ্ডিত হচ্ছে বাংলা, হেড পণ্ডিত। হেড প্লাস মৌলবী, মৌলবী হচ্ছে আরবি কথা, তাহলে হয়ে গেল হেড মৌলবী। ফি হচ্ছে ফার্সি এবং বছর হচ্ছে বাংলা কথা, তাহলে হয়ে গেল ফি বছর। 4 নম্বর দেখো, তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ লেখো। উত্তর চুরুর, চেট্টি, পিলে ইত্যাদি। কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়? সামীপ্য বাচক সর্বনাম ব্যবহৃত হয়, যেমন ইনি, উনি, এটা, সেটা, এই, ওই ইত্যাদি। ভাব সম্প্রসারণ। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। তো ভাব সম্প্রসারণ করতে বলেছে। উত্তর, মানুষের জীবনে কর্মের পাশাপাশি ধর্ম হলো একটি বড় গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যখন ধর্ম মানুষের মধ্যে মোহ সৃষ্টি করে তখন সে অন্ধের মতো ধর্মের কুসংস্কার মেনে চলে, যার জন্য নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করে। মানুষের মধ্যে, আমাদের সমাজে ধর্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ সবসময় ধর্ম নিয়ে বেশি সচেতন, সে যেই ধর্ম হোক না কেন। কখনো কখনো এই ধর্ম মানুষের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করে যে সবসময় সবকিছুর মধ্যে ধর্ম খোঁজে। প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে ধর্ম নিয়ে নানান সংস্কার বিস্তার হয়ে আছে। মানুষ ধর্মের মধ্যে এমনভাবে জর্জরিত হয়ে যায় যে সে অন্য কিছু বোঝার চেষ্টা করে না, কেবলমাত্র ধর্ম ছাড়া। যার ফলে তার সেই ধর্মের অন্ধকার নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনকে দুর্বিষহ করে তোলে। ধর্ম সম্পর্কে মানুষকে অন্ধবিশ্বাসী না হয়ে সচেতন হতে হবে। জাতি ধর্মের মূহ্যতায় জীবন সহ অন্য কারো জীবন অন্ধকারাচ্ছন্ন না করে দেয়, তাই ধর্মকে ধর্ম হিসেবে নেওয়া উচিত, তাকে অন্ধকারে নিয়ে যাওয়া কখনোই উচিত নয়। এটা আমাদের ব্যবহারিক জীবনকে সুস্থ ও স্বাভাবিক করার জন্য ধর্মকে উপস্থাপন করা হয়েছে, এটা কখনোই ভুলে গেলে চলবে না। তাহলে আমাদের নভেম্বর মাসের যে 50 নম্বরের বাংলার প্রশ্ন সেগুলি কমপ্লিট হলো। তোমাদের নবম শ্রেণীর বাকি যে সাবজেক্টগুলি আছে সেগুলি আজকে এবং কালকের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। তার জন্য তোমাদের অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং তোমরা যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, এবং যদি বুঝতে পেরে থাকো তাও সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কখন কোন ক্লাস হবে সেগুলি জানানোর জন্য একটি টেলিগ্রাম গ্রুপ এবং একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। তোমরা যদি জয়েন করতে চাও তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেই টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে।